বলে আমি টাকার জন্য মানুষের কাছে যাই। স্বামী যদি টাকা না দেয় তাহলে করবেটা কি? এখন এটা কে বোঝাবে? আমার কিছু ছবি ফেসবুকে ছাড়া হয়। কি রকম ছবি? এমনিতে শর্ট কোন ব্রা পরা কয়েকটা, ঠিক আছে, ওগুলা। এগুলো কি আপনার হাজবেন্ড ছাড়ে? এগুলো না, ওগুলো অন্য একজন ছাড়ছে। তো বলছিল যে আমার গার্লফ্রেন্ড তো নাই আমার এখানে, আমি ক্যাশের ব্যবসা করি, তোমার কিছু একটা ছবি দাও, আমি এগুলো দিয়ে এখানে ওই কাজ করব। তাহলে আমি কয়েকটা ছবি দিয়েছিলাম, কিন্তু ওই লোকটা যে আমার ছবিগুলো পরে আমাকে ব্ল্যাকমেল করবে এটা তো আমি জানি না। কিন্তু আপনি এই বিশ্বাসটা কেন করলেন? কেমনে দিলেন? আমি বুঝতে পারিনি তখন। হাজবেন্ড বাদে আরেকটা পুরুষের কাছে আপনি ব্রা পরে ছবি তুলে পাঠাইতে পারলেন এবং আপনি তার বিশ্বাস বলতেছেন জিনিসটা। ও আমাকে বলছে যে তোমাকে বিদেশ নেওয়ার ব্যবস্থা করব। তার মানে আপনি হাজবেন্ডকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করতেছিলেন? না, হাজবেন্ডকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা কখনো ছিল না। কোন দেশে ছিল? কুয়েত ছিল। আর আপনি কোন দেশের? উনি কোন দেশে থাকতেন? লন্ডনে। তাহলে তো হাজবেন্ডকে ছেড়ে যাওয়ার প্ল্যান করলেন আপনি? না, আমি যখন যাব তো ফ্যামিলি নিয়ে যাব, সেটেল হলে। এবং এটা কোনোভাবে স্বাভাবিকভাবে দেখার জিনিস না তো বোন। আপনি আরেকটা পুরুষের কাছে নিজের খোলামেলা ছবি দিতেছেন এবং বলতেছেন আপনি আপনার হাজবেন্ডের জন্য করছেন। আইনের লোকরা ভুল করে না? যারা উকিলি পড়ছেন, ব্যারিস্টারি পড়ছেন, আপনার মনে হতেই পারে যে এরা সব কিছু জানে, এরা কেমনে ভুল করবে। এরাও ভুল করে। এবং শিক্ষিত মানুষের ভুলগুলো, অপরাধগুলো, ট্র্যাপে পড়াগুলো একদম ডিফারেন্ট হয়। আজকে এরকম একটা গল্প আপনি শুনতে শুরু করলেন, যেটা শোনাটা আপনার অনেক জরুরি। শেখার আছে অনেক কিছু। আমাদের ছোট্ট একটা চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, লিখবেন, ভিডিওটা শেয়ার করবেন, আপনার মতামতটা জানাবেন, 10টা মানুষকে দেখার সুযোগ করে দিবেন, হয়তো ভুল থেকে কিছু শিখতে পারবে। আপনার নাম কি? ডাক নাম? আমার নাম মুকসুদা আক্তার, মুকসুদা বলে ডাকে। হ্যাঁ। আপনি তো আইনের ছাত্র, উকিলি পরীক্ষা দিয়েছেন ইনফ্যাক্ট বারকোটে। আমি আইন বিভাগে মাস্টার্স কমপ্লিট করেছি। মাই গড, মানে আইনের প্যাচ ঘোষ সবই আপনার হাতের নাগালে। সেই আপনি এত বড় প্যাচে পড়লেন কেমনে? প্যাচে পড়ার কোনো কিছুই না, আমার একটা ইচ্ছে ছিল, সংসার অভাব অনটন থাকলে মেয়েরা কোনো একটা কিছু করতে চায়। সেই থেকে হাজব্যান্ডকে প্রথম বললাম যে আমি তো এসএসসি ফেল করছি 2005-এ, তা আমার একটা কিছু করা দরকার, টিউশনি করাই। অনেক এসএসসি ফেল থাকলে অনেকে ভাবে যে ও ভালো পড়াশোনা জানে না, আর যারা ইন্টারে পড়তেছে ওরা কলেজে ভর্তি হয়েছে ওরা অনেক ভালো পড়াইতেছে, এরকম একটা ধারণা থাকে। এটা 2014 সালের আগের কথা। তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তখন হাজব্যান্ড বলতে বলতে রাজি হয় না। যখন 14 সালে রাজি হলো তখন আমার ছেলে অলরেডি 3 বছর বয়স। তখন আমার দেবর আছে ইব্রাহিম, ও এখন ইটালিতে থাকে। ওর সামনে বললাম যে আবদুল্লাপুরে একটা স্কুল আছে, বাঘাপুর উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ততে শাখা আছে, ওখানে ভর্তি করি। ও বললো ভাবি ওখানে যাওয়ার কি দরকার, জুরানি তো আছে, রাজাবাড়ি আছে, ভাষাপতি উচ্চ বিদ্যালয়, পরে আমাকে চলেন যাই। তো আমার হাজব্যান্ড আমার দেবর ওখানে গেলাম, গিয়ে আমরা যা যা ডকুমেন্টস লাগে এগুলো জেনে ভর্তি হলাম। ভর্তি হয়ে 14 সালে পড়াশোনা করলাম। 15 সালে আমি একটা মাদ্রাসায়, কারিমিয়া মহিলা মাদ্রাসা আমাদের ইকুরিয়াতে ছিল, ওটাতে আমি শিক্ষকতা করি 1 বছর। করার পর ওখান থেকে আমার আবার হাসনাবাদ হাউজিং মডেল হাই স্কুল আছে, ওখানে আমি শেয়ার হোল্ডার পার্টনার আছি, ওখানে আমি 9 বছর শিক্ষকতা করেছি, এখনও আমি ওখানে আছি। তো আমার ওখানে বোন আছে শিল্পী আপা, আপারে বললাম আপা আমি তো মাদ্রাসা জব করি, ওখানে ফ্যাসিলিটি ওরকম পাই না, বন্ধ এটা এরকম নাই, আর স্কুলে তো সরকারি অনেকগুলো বন্ধ সব পাওয়া যায়, পরে আমার স্কুলে ম্যাডাম লাগলে তার আমি জানাবো। তো আপা একদিন হঠাৎ ফোন দিল আমার স্কুলে কালকে আসতে পারবি? আচ্ছা আমি আসবো। গিয়েছি, যার পরে বলে কি কালকে থেকে জয়েন করো স্কুলে। হ্যাঁ জয়েন করলাম। হাজব্যান্ডের অনুমতি নেই, হাজব্যান্ড তখন সিএনজি চালায়। তো আমি স্কুলে জয়েন করলাম, তখন আমি 10-এ পড়তেছি। হাজব্যান্ডের বিদেশে ব্যবস্থা করতেছি, অনেক আমার বোন জামাইয়ের বিদেশ থাকে, যে আমার হাজব্যান্ড দেশে করার মতো কোনো কিছু নাই, আর ও তখন থেকে মাদক আসক্ত। তাহলে আমি এটা বোঝার পরও আমি কিছু বলি না। সংসারের মধ্যে মনে করেন খরচ যা থাকতো তা কখনো দিতে পারতো না। আমি এর আগেও আরেকবার আমি সুস্থ গেছি, তখন আমার ছেলের 4 বছর বয়স, ও 600-700 টাকাই দিতে পারতো না সংসারে, দৈনিক দিত না। ও প্রতিদিন সিএনজি চালাতে যায়, অথচ 1 টাকা করে আনে না। এবং এক পর্যায়ে সিএনজি চালানো থেকে গাড়ি যা গাড়ি চালায় তাকে জমা দিতে হবে, গাড়ির 600 টাকা 500 টাকা দৈনিক জমা দিতে হয়। এই জমাটা 25,000 টাকার মতো পায় একজন। তো বাসায় আসলো, এসে ডাকাডাকি করতেছে, কি হয়েছে ভাই? ওর কাছে আমি জমা পাই গাড়ির কত, এই 25,000 টাকা। তখন ওই টাকাটা আমি কীভাবে দেবো, তো আমাকে টাকা দেয় না। আমার ছোটো বোন জামার কাছে গেলাম, বাসার পাশেই। আমাকে ভাই এখন তো এই যে হেরা আসতেছে ওই গ্যারেজের মালিক, তো ওখানে টাকা দিতে হইব। পরে আমার বোন বললো কি আমার ঘরে টাকা আছে, টাকা নিয়ে যা। তাহলে আমার বোন জামাই কী করলো, 25,000 টাকা পায়, 10,000 টাকা
অনেক জোর করে দিল, ভাই জমাকারী হয়ে গেছে, ও কোথা থেকে দেবো, ঠিক মতো কাজ টাজ করে না, এই 10,000 টাকা আমি দিলাম, আর আপনি ওর কাছে চাইবেন না। তো ওখানে গাড়ি চালা বন্ধ করে দিল। আমাদের ওখানে বিআরটি আছে কেরানীগঞ্জের, ওখানে গাড়ি নাম্বার দেওয়ার জন্য লোকজন থাকে, একটু দালালির মতো কাজ করে, ওখান থেকে টাকা কিছু পায়, ওই সময়টাতে এই কাজটা করতেছে। ও তখন আমার 16 সালে আমার বোনের বিয়ের হলুদের দিন হঠাৎ ভিসা আসলো বিদেশ থেকে। ভিসা আসার পরে বলতেছে যে এই ভিসা আসছে, আমার বোনের কাছে তখন টাকা দিয়ে আনতে হবে। বোন জামাই ভিসা দিছে, আমার বোনের একই যৌথ পরিবার, তা উনি তো শ্বশুরবাড়িতে এমনিতে ভিসা দিতে পারে না। তখন আমার বোন জামাই নিজের অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা এনে বললো কি, নেন আপা, আমার বোনের কাছে দিয়ে আপনাকে ভিসাটা এনে কাজ করতে দেন। তখন আমি কান্নাকাটি করি, কার কাছে কোথায় থেকে টাকা পাবো, এখন 3 লাখ 3.5 লাখ টাকা লাগবে। এখন বোনের বিয়ের ওই আনন্দ শেষ, আমি শুধু সারাক্ষণ টেনশন থাকি। সবাই আমাকে হেল্প করছে, আমার খালা, আমার বোনরাই। আমার শ্বশুরবাড়ি থেকে কখন আমি কোনো হেল্প পাইনি। তখন আমার বোন জামাই দেখতেছে আমি অনেক কান্নাকাটি করে যে টাকার ম্যানেজ করার চেষ্টা করতেছি। তখন আমার বোন জামা বোনকে বললো, তোর বোন জামা বিদেশ যাওয়ার আগে আমার টাকা দিতে বলবি, ও বিদেশ গেলে 1 টাকাও কাজ করবো না, আমার টাকাই দিব না। তখন এখন কি করি, যে টাকা দিল বোন জামাই দিয়ে এখনই চাইতেছে, তখনই কিস্তি তুলি। আমাদের এখানে লোন 1 লাখ 2 লাখ টাকা লোন নেওয়ার একটা আছে, এনজিও আছে বিভিন্ন, ওখান থেকে নিলাম 1 লাখ টাকা। তারপরে আবার 1 লাখ টাকা আমার বাসুরের, তখন আমার বাসুরের কাছে টাকা ছিলাম, তাদের কাজ আছে ব্যবসা করে, তাদেরও টাকা প্রচুর। আমার জালেটে বললাম যে ভাবি আমার 1 লাখ টাকা দেন। কয় কি, তাহলে তোর ভাইয়ের কাছে বলতে হবে, ভাই জেলখানায় কেন্দ্রীয় কারাগার, ওখানে যাইতে হইব। ওখানে গেলাম যে ভাই আমার 1 লাখ টাকা দেন। কয় হ্যাঁ টাকা দিতে পারি, শর্ত আছে, টাকা তুই নিবি, তুই দিবি। আর আমি আমার বাবা মারে চিনি না, আমি কাকারে আর চাচিরে চিনি। আমার মা বাবার কথা বলতেছে, টাকা যদি তুই না দিতে পারস কাকাই দিব টাকা, শর্ত এর একটাই। আমার বাইরে আমি চিনি না, জানেন তো ভাই ভালো না, ভাই টাকা দিতে পারবো না। এই শর্ত নিয়ে আচ্ছা ঠিক আছে, আমার আব্বাই টাকা দিব, আপনি টাকা দেন। আচ্ছা ভাবি, তাহলে বললো তো ব্যাংক থেকে টাকা তুলে দিস। তখন আমার বোন জামাই 2 লাখ টাকা দিলাম, ওই আমি লোন নিলাম 1 লাখ টাকা। আমার হাজব্যান্ড বিদেশ গেল, যেভাবে হোক টাকা ম্যানেজ করে দিছি। বিদেশ গিয়ে টাকা পায় কত, 20,000 টাকা। 20,000 টাকা আমার লোনই তো 20,000 টাকা, 1 লাখ টাকা লোনই 20,000 টাকা। আর বাকি যে 2.5 লাখ টাকা আছে, ওগুলা কীভাবে কী করব। বিদেশ যাওয়ার পরই সবাই টাকা চাইতে শুরু করলো। ভাবলো বিদেশ গেছে, এখন কাজ করতেছে, অনেক টাকা কামাইতেছে, অথচ পাই 20,000 টাকা। তখন আমি কি করি, আমি নিজে যে টিউশনি করতেছি, আমি ওই সময়তে টিউশনি করতেছি। তা আমি আমার ছেলের আমার খরচ, আমার হাজব্যান্ড এই আমার বিয়ের 16 বছর হবে এই মাসের জুন মাসের 26 তারিখে, কখনো দেয়নি। ও 8 বছর বিদেশ করেছে। 8 বছরের মধ্যে বলে নাই 10,000 টাকা তোমার সংসার খরচ এটা। এবং আমার ছেলে, আমাদের এখানকার আমার ছেলে এখন ক্যাম্বিয়ানে পড়ে, ওর মাসে খরচ আছে 12 থেকে 15,000 টাকা। তখন ও খরচটাও দেয় না। আর এর আগে পড়তো নুরুল আলম স্কুলে, তখনও 5-7 হাজার টাকা খরচ থাকতো। কোনো দিনও বলতো না এই টাকাটা তো আমি আমার ছেলের স্কুলের জন্য 5,000 টাকা দিলাম, আর তুমি সংসার খরচ। আমি আমার বাবার বাড়িতেই খাই, আমার বাবার বাড়ি এরম, পাশে বাড়ি শ্বশুর। এই সংসার কতদিন চললো? এই সংসার 16 বছর। আর ওরা তো ছিল 2-3 মাস, চলে আসার পরে বিয়ে হয়েছে। তো 16 বছর, এই জুন মাসে কমপ্লিট হবে 16 বছর। তা দেয় না, টাকা পয়সা দেয় না। আমার আব্বা মা বলে কি, থাক, ও ঋণ করে গেছে, ঋণটা শোধ কর। ঋণটা শোধ করার পরে তারপরে ওই সময় তুই আলাদা খাইস, এখন আমাদের সাথে খা, তোর খাওয়ার কোনো টেনশন করতে হইব না। তো আমি কোনো দিন বাবা বাড়িতে কোনো টাকা দেই নেই। এই যে যদি একটা মানুষ 20,000 টাকা করে কাজ করে, তাহলে 2.5 বছরে কয় টাকা কাজ করছে? 2.5 বছরে ঋণ শোধ না করে দেশে আসছে। দেশে আসার পরে 2 মাস থাকছে। এটা 19 সালের শেষের দিকে, করোনার আগে। তো করোনার আগে যখন করোনা আসলো, যে বাসায় কাজ করে, ড্রাইভিংয়ে বিষয় গেছে কুয়েত, সে বাসার মালিককে নাকি তারে কাপড় ইস্ত্রি করতে দেয়, মাছ করতে দেয়, মুরগি করতে দেয়। এটা ভালো লাগে না, আমাকে ড্রাইভিং বিষয় আনছে, আমার ড্রাইভারে কাজ দেবে, এগুলো দিবে কেন? আচ্ছা ভালো না। ওখান থেকে মনে করেন 21 সালের শেষের দিকে বের হয়ে যাবো, আমি এই পালায় যাবো, অন্যখানে গেলে বেশি টাকা কাজ করতে পারবো। তখন বের হয়ে গেছে। তা ওই সময়টাতে আমার ওই কিস্তি টিস্তি ঋণগুলো দেওয়া কমে গেছে। তখন আমি বললাম, আপনি যখন বের হয়ে গেছেন, যখন বের হয়ে গেছে, কুয়েতের এই সবচেয়ে মরুভূমির এলাকায়, ওখানে 40,000 টাকা মাসে বেতন পাবে। তো আপনি যখন ওখানে মাসে বেতন পায়ও নাই, আমি 1 মাসের টাকা নিজে কোনো দিন মার্কেট করি নাই, আর নিজে কোনো দিন খাই নাই, যে আমার হাজব্যান্ডের বিদেশের টাকা আমি এটা খাইতেছি। তো আমি চলতেছে, বললো কি আচ্ছা ঠিক আছে। তো আমার এক ফুপো আছে, আমার আবার চাচাতো বোন, এর জায়গা বিক্রি করবে, আর অনেক অসুখ। পরে আমি বললাম কি, ফুপো গো জায়গাটা নেই, টাকা পাইবা কই? আমি কই লোন নিই, 5 লাখ টাকার লোন নেই ফুপো জায়গাটা কিনি।
তো রাজি হইল। জায়গা 5 লাখ টাকা লোন তো পরে দিবে, আগে ব্যাংকে সব কিছু জমা দিব তারপর লোন দিবে। আগে কি করলাম, ওরই মামা তো বার কাছ থেকে 50,000 টাকা নিলাম। আমার বোন কানের দুল গলার চেন খুলে দিল, এটা বন্ধক রেখে ওর বন্ধক রেখে 70,000 টাকা আনলাম। তারপরে ওর ভাগ্নি, বোনের ভাগ্নির কাছ থেকে আনলাম 50,000 টাকা। এভাবে 2 লাখ টাকা বায়না করলাম। আমার বাড়ি আর ফুবুরা বলতেছে কি যে আগে যে আমার কাছে টাকাটা বায়না দিয়ে দেয়, তার অন্য কারোর কাছে বিক্রি করবো না। তাহলে আমি ভাবলাম আমার শ্বশুরবাড়ির অল্প একটু জায়গা, এই ঘরটা যতটুকু এতটুকু আমার শ্বশুরবাড়ির জায়গা পাইছি আমি, আমার আর কোনো আশেপাশে জায়গা নেই, তাহলে আমার একটু জায়গা কিনি। আর এখন তো আমার ঋণ শেষ হয়ে গেছে, তাহলে আর তো কিনে কোনো কিছু করেনি, বাপের বাড়িতে খাইতেছি এভাবেই খাই। এভাবে জায়গাটা 5 লাখ টাকার, ওখানে জায়গাটার দাম হলো 8 লাখ টাকা। তাহলে আমি কিস্তি লোন নিলাম 5 লাখ টাকা, 3 লাখ টাকা তো আমার ঘেবেই আছে। যাদের কাছ থেকে টাকা নেই তাদের তো দিয়ে দিতে হয়, কেউ তো আমার কাছে 2-3 বছর রাখবো না, রাখেও না টাকা। তাহলে জায়গাটা নিব, সময় বললো কি যে জায়গা কার নামে নিবা, জায়গা আমার নামে। দুলাভাই বললো না জায়গা আমার নামে নিবা। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেলো যে সব কিছু আমিই করতেছি, থাক যে আপনার নামে বলতেছেন আমি আপনার নামে জায়গা নিব। তো ওর নামে জায়গা নিলাম, সবাই বললো যে জায়গা কার নামে, যে না জায়গা আমার জামাইয়ের নামেই। তোর নামে নিলে আমি অল্প একটু 1.5 শতাংশ 1 কাঠা জায়গা আমার নামে আর কি নেবো, ও সংসার করলে তো আমার আর ওর একই। তো আমি ওর নামে জায়গা নিচ্ছি। জায়গা নেওয়ার পরে আরও লোন নিলাম 5 লাখ টাকা। তো 5 লাখ টাকা লোনে তো আমার ঋণ শেষ হইতেছে না। তো ও আমাকে দেয় 40,000 টাকা। 40,000 আমার কোনো খাবার খরচ না। এর মধ্যে ঝগড়াঝাটি লাগে যে বেশি টাকা দিব না, বেশি টাকা দিলে আমি পড়াশোনা করব, পড়াশোনা খরচ যে আমারটা ওর টাকা দিয়ে আমি পড়াশোনা করব। এই জন্য আমাকে কোনো দিন টাকা দিত না, বেশি টাকা দিত না, ওই কিস্তির পরিমাণ যেটা টাকা ওটাই। আমার শ্বশুর শাশুড়ি খোরাকি টাকা দিত মাসে 5,000 টাকা, ওটাই। আর কিস্তি, আর যদি কিস্তি দিয়ে 2-1 হাজার টাকা থাকে এটা ছেলের জন্য, আর এর আগে কোনো বেশি কোনো টাকা দেয় না। তো আমিও চাই না কখনো। আমি আবার এই স্কুলের পাশাপাশি আমাদের ওখানে এই স্কুলের পাশে একজন বাড়ি আছে, লন্ডনে থাকে, ওনার 3টা বাড়ি আছে, দেখাশোনা করি। উনি আমাকে মাসে যা দেয়, কিংবা উনি আমাকে 5-6 মাস পরে 20,000 50,000 টাকা দেয়, ওটা দিয়ে আমি পড়াশোনা করি। তারপরে ওনার টাকা দিয়ে আমি চলার পর ওনার টাকাটা আমি আবার গুছিয়ে রেখে দিই, যে কিস্তি তুলে ওভাবে রেখে দিই, নিজেরটা যা পেলে আবার ওনার টাকাটা দিয়ে দিই। এভাবেই ওনার বাড়ি 8 বছর দেখাশোনা করছি। 8 বছর দেখাশোনা করলাম। এখন এই জায়গা নিলাম, এই হাজব্যান্ড এই 8 লাখ টাকার যে 5 লাখ টাকা প্রথম নিলাম, 3 লাখ টাকা আমার আর সুদের উপরে হয়ে গেছে, সুদের টাকা হয়ে গেছে, আর 2 লাখ টাকা বাড়লো। তাহলে আমার টাকাটা তো বাড়তেছে, এটা তো এই হাজব্যান্ডের চিন্তা না। আমি আরেক জায়গা থেকে কিস্তি তুলে এই সুদের টাকা কমাইতেছি, মানে আমার এক পর্যায়ে আমার কিস্তিটা অনেক বাড়তে থাকার পরে আমার হাজব্যান্ড চলে আসে 24 সালের মাঝামাঝিতে চলে আসে। আসার পর তখন আমার কিস্তি শেষ হয় নাই। তখন আমি ও আসছে আবার চলে যাইব, তখন আমি ওরা কিছু বলি না, যে আবার বিদেশে যাওয়ার ব্যবস্থা হইব, ও যা খরচ করে করুক, এভাবে চলি। কিন্তু এক পর্যায়ে ও সবার সাথে মিশতে ওই আগের পথে ও ঢুকলো। যেমন আগে ইয়াবা খাবে, বেচবে, এগুলি ওর কাজ। ওগুলো যখন করা শুরু করলো তখন ওর সাথে আমার ঝগড়া শুরু হয়ে গেল। তা যে তুমি যদি এগুলো করো তাহলে আমার মাসে কিস্তির টাকা দাও, 30,000 টাকা দাও, তুমি তো বিক্রি করো, তোমার টাকা আছে। আর যদি আগে তো জানতাম প্রথম যে আমার হাজব্যান্ড কিছু করে না, তা আমি আমার হাজব্যান্ডকে আমার চালানোর দায়িত্ব আমার। এখন যদি তুমি ওগুলোই বিক্রি করো, তো না আমি এগুলো করব না, আমি এগুলো সব কইরা সংসার বউ বাচ্চা খাওয়াবো না, নিজে খাইব, বউ বাচ্চা এগুলো করে খাওয়াইব না। আচ্ছা, এক পর্যায়ে আমার কিছু ছবি ফেসবুকে ছাড়া হয়, তো এটা অনেকে জানে না, কিন্তু ও বলতেছে যে আমার মানুষের সাথে খারাপ সম্পর্ক আছে, এই জন্য আমার এখন এলাকার মানুষ নাকি বলে তোর বউ অনেক খারাপ। কিরকম ছবি? এই এমনিতে শর্ট কোনো ব্রা পরা কয়েকটা ছবি, ঠিক আছে? ওগুলা আপনার হাজবেন্ড ছাড়ে? এগুলা না, ওগুলা অন্য একজন ছাড়ছে। আচ্ছা, ওটা অন্য একজন ছাড়ছে কি, ওটা একজনের সাথে আমার কথা হয়েছিল, আমি তো সব সত্যি বলতে আসছি, এখানে কোনো মিথ্যা না। তো বলছিল যে আমার গার্লফ্রেন্ড তো নাই আমার এখানে, আমি ক্যাশের ব্যবসা করি, তোমার কিছু একটা ছবি দাও, আমি এগুলো দিয়ে এখানে ওই কাজ করব। তাহলে আমি কয়েকটা ছবি দিয়েছিলাম, কিন্তু ওই লোকটা যে আমার ছবিগুলো পরে আমাকে ব্ল্যাকমেল করবে এটা তো আমি জানি না। ওই মানে বাইরে থাকে ওই লোক, বলে আমি লন্ডনে থাকি। ওনাকে আপনি ছবি দিয়েছিলেন কি কারণে? ও ওখানে ক্যাসিনোর ব্যবসা করে, কাজ করে। তাহলে ওখানে নাকি মেয়ে ক্যাসিনোর কাজের সময় নাকি মেয়েদের ছবি লাগে, কিন্তু মেয়েরা সাথে থাকে, এরকম কোনো একটা কিছু আমাকে বোঝানো হয়েছিল। বুঝলাম না, আপনার ছবি ওইখানে দিবে কিন্তু আপনি এখানে নাই? না,
আমি তো এখানে দেশে, আমি তো ওইখানে নাই, লন্ডনে। আপনি ড্রেস পরে টু পিস পরে ছবি দিয়েছেন যে ওইখানেও টানাবে ছবিগুলো? হ্যাঁ, এরকম একটা কিছু, এরকম একটা কিছু আর কি। কিন্তু আপনি এই বিশ্বাসটা কেন করলেন, কেমনে দিলেন? আমি বুঝতে পারিনি তখন, ট্রাভেল পরে কয়েকদিন কথাবার্তা বলে দিছে, এটা আমি আসলে বুঝতে পারিনি। এই জন্য এখন আমার হাজবেন্ড ভাবতেছে যে হাজবেন্ড বাদে আরেকটা পুরুষের কাছে আপনি ব্রা পরে ছবি তুলে পাঠাইতে পারলেন এবং আপনি তার বিশ্বাস বলতেছেন, জিনিসটা স্বাভাবিক লাগে? বলতেছে যে এটা ওই ও আমাকে বলছে যে তোমাকে বিদেশ নেওয়ার ব্যবস্থা করব, এরকম একটা কিছুই দেখাইছে। তুমি এখানে আসলে তো ফ্রিলি ভাবে চলতে হবে, এখানে তো আর মানুষ জামা কাপড় এগুলো দেখে না, এরকম কিছু বলা হয়েছিল। আপনি হাজবেন্ডকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করতেছিলেন? না, হাজবেন্ডকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা কখনো ছিল না। কোন দেশে ছিল? কুয়েত ছিল। আর আপনি কোন দেশের? উনি কোন দেশে থাকতেন? লন্ডনে। তাহলে তো হাজবেন্ডকে ছেড়ে যাওয়ার প্ল্যান করলেন আপনি? না, আমি যখন যাব তো ফ্যামিলি নিয়ে যাব, সেটেল হলে এরকম। আমি অনেকবার, এখনো আমি পিএইচডির জন্য আবেদন করেছি মালয়েশিয়াতে। আমি দেখতাম হাজবেন্ড আর বাচ্চা নিয়ে কত খরচ, এরকম কিছু চেষ্টা করি। কখন আমি হাজবেন্ডকে ছেড়ে যাওয়ার কখনো প্ল্যান ছিল না। এবং তা এমন এক জায়গা যেখানে বারে বা ইয়েতে, হ্যাঁ ওটা ওরা বলছে। এবং এটা কোনোভাবে স্বাভাবিকভাবে দেখার জিনিস না তো বোন। আপনি আরেকটা পুরুষের কাছে নিজের খোলামেলা ছবি দিতেছেন এবং বলতেছেন আপনি আপনার হাজবেন্ডের জন্য করছেন। হাজবেন্ডের জন্য না, নিজে ক্যারিয়ারের জন্য, যে দেশে বাইরে সেটেল হওয়ার জন্য, ওখানে দিব, ভিসা দিব। আপনি যাবেন মানে হাজবেন্ড নিয়ে বাচ্চা নিয়ে যাবেন এই আশায় করছেন। এটা কোনো অন্ধ লোকও বিশ্বাস করবে? এখন আমি তো আমার দিক থেকে সৎ ছিলাম, আমি তো এরকম ভাবে ছিল না। আর ওখানে কোনো ওই যার কাছে তো তার সাথে আমার কোনো ফেস টু ফেস ভিডিওর কথা হয়নি কখনো, শুধু হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও না কখনো। ওয়েট, মানে আপনি তারে দেখেনও নাই? না। জানেনও না? না। আপনি নিজে খোলামেলা ছবি পাঠিয়ে দিলেন? হ্যাঁ। আপনি পাগল? এটাই তো, পাগলই ছিলাম মনে হয় তখন। পাগল না আপনি? রীতিমতো অপরাধ করছেন। আমি ছবি চিনি না, দেখি নাই। তারপর বাংলাদেশে চিনেন না, জানেন না, নট ইভেন আপনার বয়ফ্রেন্ডও না। হ্যাঁ। আপনি যদি হাজবেন্ড বাদে পরকিয়া করতেন তাও কথা ছিল, তাও না। এটাই আমার লোক চাইলো আপনি নিজের খোলামেলা ছবি পাঠিয়ে দিলেন, নাও দেখো আমারে। আমি এটাই তো, এখন আমার হাজবেন্ড ভাবতেছে যে আমার পরকিয়া আছে, কিন্তু আমার সাথে এরকম কোনো কিছুই না। আপনি তার চেয়ে বড় অপরাধ করছেন। একটা লোকের ভালো লাগলে তাও কথা আছে যে ঠিক আছে মন থেকে মিশছি, যদিও এটাই আমার কথা যে আমি যদি কারোর সাথে পরকিয়া করি তাহলে তার সাথে আমার, কিন্তু এখন আমার হাজবেন্ড বলেছে আমার এরকম বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক আছে। তাই তো এরকম ঘটনা তো তাই। আপনি চেনেনও না তার, আপনার খোলামেলা ছবি পাঠিয়ে দিলেন, দেখো আমারে। চিনি না আমি, হয়ে গেল। ও মাই গড, আপনি দেখি নাই কখনো। তারপর এখন আমি আমাদের যে স্কুলে যে ম্যাডামরা ছিল, আমরা সব সময় ঘোরাফেরা করি। তখন আমার হাজবেন্ডকে নিয়ে গেলাম, সীতাকুণ্ড গেলাম, কক্সবাজার গেলাম, কুয়াকাটা গেলাম। ও আসার পরে ঘোরাফেরা করতেছি, সবাই বলে তো ভালো হয়ে আছে সংসার, হঠাৎ ডিভোর্স হলো কেন? কিন্তু আমি তো ওর সাথে আমার সংসার ভালো মতো চালানোর জন্যই, আমি এমন তো না যে ওকে আমি ছেড়ে চলে যাব, কোনো কিছু করব, এরকম আমার কোনো সময় প্ল্যান ছিল না। এই জন্য আমার হাজব্যান্ডকে আমি আমার ভার্সিটিতে নিয়ে গেছি, তাকে দেখাইছি এটা আমার হাজব্যান্ড, সব জায়গায় আমি নিতেছি, সবার সামনে দেখাইতেছি। কিন্তু ওর একটাই কথা যে আমি যখন বাসা থেকে বের হই তখন অনেক সময় সবার সাথে ঘুরতে গেলে ওই বোরখা পরি না, বোরখা ছাড়াই বের হই, শাড়ি পরে গেলাম, 3 পিস করে পরে গেলাম। এটা ওকে অনেক সময় বলে তোর বউ চলাফেরা খারাপ, তোর বউ চলাফেরা এরকমভাবে করে। কিন্তু চলাফেরা খারাপ বলতে বাইরে বোরখা ছাড়া গেলে কি চলাফেরা খারাপ কোনো ছেলের সাথে যায়? আমার কথা হলো এটা। তারপরে আমার হাজব্যান্ড বলতেছে আমার বাড়ি যে রানীগঞ্জে, আমরা স্থানীয় ওখানকার, আমাকে অনেকেই চেনে, যেমন আমি অনেক দিন ধরে জব করি, রাস্তায় চলাফেরা দিনে 4-5 বার আমার রাস্তায় বের হইতে হচ্ছে, টিউশনের জন্য, ভার্সিটির জন্য, কোর্টের জন্য, যেখানে যাই বের হই। তারপর বাসায় কোনো একটা কিছু কেনাকাটার জন্য, বোনদের বাসায় যাওয়ার জন্য অনেকে আমাকে চেনে। রিক্সা বাজার থেকে উঠলে আমার বাসার সামনে বলতে হয় না এই বাসা এখানে রাখেন, কোনো আমার বাসা চেনে লোকেরা। তাহলে আমার হাজব্যান্ড বলতেছে যে আমি নাকি মোটর সাইকেলে করে আসি, আমার বাসার সামনে নামিয়ে দিয়ে যায় এবং আমাকে কেউ গাড়ি থেকে তুলে নিয়ে যায়, এখানে আসবে, বাসা থেকে নিয়ে যায়, আমার বয়ফ্রেন্ড হবে কিংবা আমি কোনো পরকিয়া করি কিংবা কোনো খারাপ কাজ করি এই জন্য। কিন্তু এরকম কোনো কিছুই না, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে না ও মোটর সাইকেল করে বাসার সামনে এসে নামছে। আর নামলেও তো এখন উবার পাঠাও আছে, মোটরসাইকেল হইতেই পারে না, তারপরও না, আপনি উবার পাঠাও ইউজ করেন না? ইউজ করি, এই জন্যই সমস্যা আমার। যখন আমি ভার্সিটিতে অনেক সময় যখন স্কুলে জব করতেছি তখন আমার ভার্সিটিতে পরীক্ষাটা অনেক সময় লেট হয়ে গেলে আমি জুরাইন থেকে আমার ভার্সিটি পর্যন্ত আমি উবার পাঠাও ইউজ করতাম। কিন্তু আমার হাজব্যান্ডের কথা ছিল এটা ইউজ করা যাবে না। তাহলে যাবে না, তা আচ্ছা ঠিক আছে আমি আর করবো না, এটা বিদেশ থাকতে অনেক একবার ঝামেলা হয়েছে। আচ্ছা আমি একটা টিকটকে ভিডিও ছাড়ছিলাম,
অন্য ভিডিওটা, ওখানে টিকটক ডাউনলোডের একটা অ্যাপস আছে, ওটা দিয়ে যদি আমি আপনার ভিডিওটা ডাউনলোড করি তাহলে আপনার নামটা উঠবে না ওখানে। তাহলে আমি আমার ভিডিও ছাড়বো, তাহলে বোঝা যাবে এটা আমার নিজের করা ভিডিও এরকম। তা আমাদের মাওয়া রোডটা অনেক সুন্দর, তো মাওয়া রোডের যে ভিডিও একটা আছে ছাড়ছি, ছাড়ার পরে বলতেছে যে বিদেশের সময় আমার হাজব্যান্ড এই তুমি হুন্ডাতে কই গেছিলা, কই আমি তো হুন্ডাতে কোনোখানে যাই নাই, অনেক বলতেছে। পরে আমি হুন্ডাতে তো ওখানে ভার্সিটিতে যাই, আর তো কোনোখানে যাই না। এই শুরু হলো তুমি ভার্সিটিতে হুন্ডাতে যাও, এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তা আমার টিকটক ছাড়ি, এই জন্য টিকটকের আইডি আমি সম্পূর্ণই মনে করেন প্রাইভেট করে রাখছি, নিজের ভিডিওগুলো বন্ধ করি না, আইডিটা বন্ধ করে আমি একটু অবসর সময় একটু দেখি, আমি নিজে না করলে অন্যজনেরটা দেখি না, আমি আইডি চালু করতে পারবো না। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আজকে 1 সপ্তাহ হয়েছে আমার টিকটক আইডি হ্যাক করা হয়েছে, হ্যাক করে আমার হাজব্যান্ড করছে, এটা অন্য কেউ না, ও করে রাখছে। তারপর আমি নতুন একটা আইডি করেছি, আমি বলেছি দেখো আমি ওরা ছেড়ে দিছি, এখন আমি দেখবো আমার কি করে, এখন আমার যা খুশি আমি তাই করবো, এরকম বললাম। তো মা আমার বোন ডাকাডাকি করে, আজকে আমি এখানে আসবো, মা বলতেছে কই যাচ্ছে, আমার একটা কাজ আছে, মেয়ে মানুষের বাড়ি কোনো কাজ থাকবে না, কি কাজ থাকবে, বাইরে যাওয়া যাইবো না। তো অন্য মেয়ে মানুষের মধ্যে আমার মধ্যে একটু তখন তফাৎ আছে, কারণ আমি পড়াশোনা করেছি, আমার বাইরে আমি কাজ করি, আমার বাইরে যেতে হবে। আমি এখন মগবাজারে একটা ট্রাভেল এজেন্সিতে জব করতে নিয়েছি, সামনের মাস নিচ্ছি, তখন আমার অফিস শনিবার থেকে। তা এখন আমি বাইরে যাই, এখন বাইরে গেলে যে আমি খারাপ কাজের জন্য যাই, তা আমি যে ডিভোর্স দিয়ে দিছি, তাহলে আমাকে নিয়ে এসব না বললেই তো হয়, ডিভোর্স তো হয়ে গেছে এখন, ওনার সাথে আইনি আর কোনো কিছু হ্যাঁ, আর আমাকে জোর করে ডিভোর্স, আমি ডিভোর্স দিলাম না। এখন আমার ছেলে 14 বছর, আমার ছেলে ভালোই বোঝে, না বোঝার মতো এখন কিছুই না। আমার ছেলে ডেকে নিয়ে বলবো যে তোমার মা ওই জায়গায় ঘুরতে গেছে, তোমার ওই জায়গায় ওই ছেলের সাথে ঘুরতে গেছে, এগুলা বললে আমার ছেলে আইসা আমার সাথে রাগারাগি করে, আব্বু তোমার এটা বলতেছে কি, আব্বু তোমার এটা বল, তুমি কই গেছিলা। তাহলে আমার ছেলের কাছে আমার নিজেকে একটু ছোটো মনে হয়। কয়েকদিন আগে, ঈদের 3 দিন আগে বলতেছে তোমার মা তো লুকিয়ে বিয়ে করছে, কাউরে জানায় নাই। পরে বলতেছে কি মা আব্বু একটা কথা বলছে, তুমি রাগ করবা না, না কি কও, কি কইছে, তুমি বললে বিয়ে করছো, পরে আমাকে বিয়ে করলে করলাম, সমস্যা কি, এটা বলাতে ছেলে বলে তুমি যদি বিয়ে করো তাহলে নানারে বলে তোমার বাসাতে খেতে দিব, তোমার বাসায় রাখবো না, জায়গা দিব না তোমাকে। তখন আমার অনেক কষ্ট লাগলো যে আমার ছেলেটাকে এখন খারাপ, আমার দিক থেকে খারাপ করার কোনো দরকার আছে, আমি আমার ছেলেটাকে আমার কাছে রাখছি, কারণ ওর ফ্যামিলি সবাই আসক্ত, খেলামেলা করে, ওদের বেচে খায়, ওদের আমি চাই না আমার ছেলে ওদের সাথে মিশুক, আমি ওদের সাথে আমার ছেলেটা আমি দূরে দূরে রাখতে চাই, কিন্তু আমি ওর জন্য পারি না। ও আমার ছেলের ডাকে এতদিন তো কোনো খরচ দেয় নাই, এখন এই রমজান মাসে ঈদের মধ্যে 5,000 টাকা দিছে, ঝগড়া লাগছে, টাকা ফেরত দিয়ে দিছি, ও টাকা নিয়ে গেছে। ঈদের পরে একদিন 6,000 টাকা দিছে, তারপরে মনে করেন কিছুদিন আবার দেয়নি, এখন আবার 300 করে 200 করে দেয়। কালকে 1,000 টাকা দিছে, বিকেলে 500 টাকা নিয়ে গেছে, দরকার আছে ছেলের কাছ থেকে দিয়ে, আবার ছেলের কাছ থেকে নিয়ে গেছে। তো আমার ছেলের খরচ দেয় না, আগেও দেয় নাই, এখনও দেয় না। আর আমি বলি দরকার নাই, এখন আমি একটা জব করব, আমার ছেলেকে নিয়ে আমি চলি, কিন্তু আমি এগুলো করতে পারবো না। এখন সবার কাছে বলে আমি খারাপ, সবার কাছে বলে আমি খারাপ, যে আপনি যদি বলেন যে না আপনি যে আমার সব কিছু জানেন, জানার পর বলবেন না এত খারাপ না, এত ভালোই দেখি, তাও আরেকজনের কাছে গিয়ে বলবো কি ওর সাথে আর সম্পর্ক আছে, আমাকে কেউ ভালো বলতে পারবো না। ওর খালাতো ভাই মামাতো ভাই সবাই তো আমাকে চেনে, একই পাশাপাশি এলাকা, কি ভাবি কি বলবো, আর আমি বললে আমার কথাই বলে, যে বলবো যে না এত ভালো এত খারাপ কিছু দেখি না, আপনার কাছে কি প্রমাণ আছে? কি কি খারাপ বলে আপনার জামাই আপনাকে? খারাপ বলে আমি টাকার জন্য মানুষের কাছে যাই, এটা এর চেয়ে আর খারাপ কোনো কিছু আছে? স্বামী যদি টাকা না দেয় তাহলে করবেটা কি? এখন এটা একে কে বোঝাবে? আর আমি যদি এই পর্যায়ে থাকতাম তাহলে আমি এগুলা মেনে নিতাম যে না আমি এগুলা করি, তা আমার তো এগুলো টাকার জন্য কেন যেতে, আমি তো নিজে একটা এডুকেটেড পারসন, আমি নিজে ইনকাম করতে পারবো, আমি যে কোনোখানে যাই আমি যে একটা জব পাবো, জব করতে পারবো, এখন আমার তো কারো কাছে যাইতে হয় না টাকার জন্য। আর আজ পর্যন্ত কেউ কোনো ছেলে বলতে পারবো না যে আমি এর সংসার চালানোর জন্য আমি এত টাকা দিছি, আর এই টাকা আমার কাছ থেকে নিচ্ছি, আমি আর একটা জামা কিনে দিচ্ছি, একটা শাড়ি কিনে দিচ্ছি, আমি কারো কাছ থেকে কোনো দিনে কোনো টাকা নিই না। আর এবং যে আমাকে ট্রাফে ফেলে যে কেউ কোনো দিন টাকা নিব, আজ পর্যন্ত কারোকে আমি কোনো টাকা পয়সা দিইনি। অনেক সময় আমি টেনশন থাকলে আমার মা বলতো তোরা কি তুই কেউ টাকা পয়সা দিচ্ছস, তো আমি না মা কার টাকা দিব, আমার নিজেরই তো চলতে সমস্যা, আমি কারে টাকা দিব, এগুলো বলতো। আর এখন আমার ওই যে একটা ফেসবুকের এইটার জন্য আমার হাজব্যান্ডের কাছে ছোটো হয়ে গেছে, আর আমার কোনো কিছুই না, নাহলে আমার কোনো রকম কোনো খারাপ কোনো দিক নাই যে বলবো যে না তুমি এই কাজটা করছো। বোন, আপনার এই পুরো লাইফ থেকে যদি শেখার কিছু থাকে সেটা কি বলেন তো? এই যে একটা ভুল, এটাই, আর কোনো কিছুই না। মানুষকে যদি বলতে চান
তাহলে কি উপদেশ দেবেন? যে সবাইকে বিশ্বাস করা ঠিক না, এটা। আমরা শেষ করি, আর কিছু বলার আছে আপনার? আর কিছু বলার যে আমি আমার হাজব্যান্ডের এইগুলো থেকে মুক্তি চাই, কারণ ও আমাকে এগুলো না বলুক। আমি ওরে পারলে মামলা দিতে পারতাম। আমি যখন ডিভোর্স দিচ্ছি ওর কাছে আমার কোনো মোহরানা দাবি ছিল না, কোনো মোহরানা দাবি ছিল না যে আমাকে টাকা দিতে হইব কিংবা আমি এত টাকা খরচ করছি টাকা দিতে হইব। আমি ওর সংসারে থাকা অবস্থায় এখনো 5 লাখ টাকা ঋণ নিয়ে মাথায় নিয়ে ওর ডিভোর্স দিচ্ছি। এগুলো আমি সেভ করবো যে আমার। আর আপনার যে ঋণ করে ওর বাড়ি বানাইলেন, ওর জমি কিনে দিলেন, সেগুলো? এইগুলো আমি যে আমার ঋণ যে পর্যায়ে ছিল ও জায়গা বিক্রি করলো, বিক্রি করে এখনো টাকা আমার চাচার কাছে বিক্রি করছে, ও পাবে। আমাকে 8 লাখ টাকা দিল। ও আসার পরে যে কিস্তিগুলো নিচ্ছে ওগুলো আমি কেটে দিছি। তারপর আমার বোনদের কাছ থেকে যে নিয়ে দিছে ওগুলো দেয় নেই। তো ওগুলো আমি বলছি ওগুলো আমি আমার বোনদের দিব আস্তে আস্তে। আমি চাকরি করবো, আমি দিব, ওগুলো আর দরকার নাই আর। বাহ। ও কোনো টাকা ও দিব না, ও বলে আমি এগুলোর কিছু নিব না। ও আসার পরে পোল্যান্ডে যাওয়ার জন্য 2 লাখ টাকা জমা দেওয়া, 30,000 টাকা 5 আগস্টের পরে ইন্ডিয়া যাওয়া, সব ভিসা বন্ধ। তখন তো কোনো টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। ও আমার বলে 30,000 টাকা দিলে ওরা ভিসা করে দেবো ইন্ডিয়ায় গিয়ে দাঁড়াতে হয় পোল্যান্ডের জন্য। বললাম যে টাকা দিতে না, টাকা নাই। বলে তুমি তোমার বোনের কাছ থেকে এনে দাও। আমার বোনের কাছ থেকে এনে দিলাম ওই টাকাটা। শেষ পর্যায়ে ও নিজে বলাতে তা অস্বীকার করে। ও যে রুমটাতে থাকে রুমটাই আমার বাপের টাকায় করা এবং আমার টাকায় করা সব কিছুই। কিন্তু এখন বলছে আমি সারা জীবন বিদেশ করলাম, আমার বউ এই টাকা পয়সা লুইটা পিটা খাইছে, আমার বউ আমার টাকা কোনো কিছু দেখায় না। আমার হাজব্যান্ড 8 বছর বিদেশ করছে, আমাকে 1 আনার স্মরণের কোনো কিছু দেয় নেই, কিছু নাই। আমার হাজব্যান্ডের কাছ থেকে বিদেশ থেকে আনা একটা বোরখা, একটা কাপড়, 3 পিস আমার হাজব্যান্ডের কোনো কিছু পাইনি।